আচ্ছা ছাত্ররা দেখো, আগের দিন আমরা অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া করেছিলাম কার সাথে? অ্যামোনিয়া জাতকের সাথে। আজকে আমরা অ্যালডিহাইড কিটোনের অন্যান্য বিক্রিয়াগুলি করাবো। তো আমাদের আজকে চলবে 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া করাচ্ছি দেখো অ্যালডিহাইডের সাথে প্রাইমারি অ্যামিনের। তাই হেডিং করলাম নাম্বার 3 বিক্রিয়া। RCHO এর সাথে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন মানে প্রাইমারি অ্যামিন এর বিক্রিয়া বলে হেডিং করলাম। দেখো এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড RCHO, এই হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন RNH2। এদের বিক্রিয়া করালে একটু হিট করতে হয়, এখান থেকে জল বেরিয়ে আসে, বুঝতে পারলে? এখান থেকে জলটা বেরিয়ে আসে, সেই জলটাকে এইভাবে দেখাচ্ছি OH আর H2, এই মার্ক করে দিলাম, এই অংশটা জল হিসেবে বেরিয়ে আসে। তাহলে তৈরি হয় দেখো R CH ডবল বন্ড N R, এটাকে বলে ইমিন যৌগ। অ্যামিনের N আছে আবার ডবল বন্ডও আছে, তাই এটাকে বলে ইমিন যৌগ। লিখলাম ইমিন যৌগ। কিন্তু মনে রাখবে এই ধরনের ইমিন যৌগ যদি অ্যারোমেটিক থেকে পাওয়া যায়, অ্যারোমেটিক যৌগ থেকে পাওয়া যায়, তাহলে সেগুলি খুব স্থায়ী হয়। আর অ্যালিফেটিকের ইমিন যৌগগুলি অস্থায়ী। আর মনে রাখবে এই ধরনের ইমিন যৌগের একটা নাম আছে, এদেরকে শিফ ক্ষারকও বলে। একটা এক্সাম্পলে চলে আসে। এক্সাম্পল মনে করো একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নিলাম, বেনজালডিহাইড, পরিচিত অ্যারোমেটিক অ্যালডিহাইড। একটা অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন নিলাম, সেটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন বেঞ্জিন বলে NH2 মানে অ্যানিলিন। তাহলে একে যদি আমি বিক্রিয়া করাই তাহলে এখনো জল বেরিয়ে আসবে। কি করে জল বেরিয়ে আসবে তোমাকে একটু আগে দেখালাম, এখান থেকে ও আর এখান থেকে H টা বেরিয়ে আসছে জল হিসেবে। তাহলে সেখানে চলে আসবে কে? বেঞ্জিন বলয়। হ্যাঁ, CH ডবল বন্ড N বেঞ্জিন বলয়। এইটা একটা ইমিন যৌগ এবং এর একটা নাম আছে, কি বললাম? এর নাম হচ্ছে শিফ ক্ষারক। শিফ ক্ষারক। অ্যালিফেটিক ইমিন যৌগগুলি থেকে এরা বেশি স্থায়ী, কারণ এখানে জানো রেজোনেন্স হবে, বিশাল অনেক দূর পর্যন্ত রেজোনেন্স হবে, সব কনজুগেটেড সিস্টেম, তাই এরা কম্পারেটিভলি বেশি স্থায়ী। খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এবার যেটা বলছি সেটা খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা অলরেডি জানলাম যে অ্যালডিহাইডগুলি 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করে ইমিন যৌগ তৈরি করে। এবার আমি অ্যালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দেখাবো। অ্যালডিহাইড তার সাথে বিক্রিয়া করেছে অ্যামোনিয়াকে কায়দা করে দিয়েছি কি? NHH2। NH3 কে এভাবে লিখতেই পারে আমি, জৈব যৌগ এভাবে লেখা যায়, অ্যারেঞ্জমেন্ট আমার ইচ্ছে মতো, কারণ আমার তাহলে মেকানিজমটা বা কিভাবে ঘটছে দেখাতে সুবিধা হয়, তাই অ্যামোনিয়াকে এইভাবে লিখলাম। তাহলে এখানে যদি হিট করো তাহলে দেখো জল বেরিয়ে আসবে, জল বেরিয়ে আসবে এখান থেকে। তাহলে চলে যাবে দেখো RCH ডবল বন্ড NH, এইটাকেও ইমিন যৌগ বলে। ঠিক আছে, এখন মনে রাখবে এই যে আমি যৌগটা পেলাম, এই ধরনের ইমিন যৌগ একমাত্র একজন করে না। যত অ্যালডিহাইড আছে তার মধ্যে সবাই অ্যামোনিয়ার সাথে এরকম ইমিন যৌগ তৈরি করে, কিন্তু একটা মাত্র অ্যালডিহাইড আছে যে ইমিন যৌগ তৈরি করে না অ্যামোনিয়ার সাথে, সেটা হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড ডাজ নট ফর্ম such sort of ইমিন যৌগ উইথ অ্যামোনিয়া। ইনস্টেড অফ দ্যাট, এর পরিবর্তে ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন নামের যৌগ তৈরি করে। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বললাম যে অ্যামোনিয়ার সাথে কিন্তু ফর্মালডিহাইড এরকম ইমিন যৌগ তৈরি করবে না, তার পরিবর্তে 6 অণু ফর্মালডিহাইড 4 অণু অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে তৈরি করবে হেক্সামিথিলিন টেট্রামিন। মিথিলিন মানে CH2 গ্রুপকে বলে মিথিলিন। তাহলে হেক্সা মানে 6 খানা এরকম মিথিলিন গ্রুপ থাকবে, তাই হেক্সামিথিলিন টেট্রামিন। টেট্রামিন বলতে 4টে অ্যামিন মানে 4টে N, এটা হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন CH2 হোল 6N4। বুঝতে পারছো, এখান থেকে 6টা CH2 এসছে আর N4 এসে 4টে অ্যামোনিয়া থেকে 4টে N এসছে, এবং সাইড প্রোডাক্ট তৈরি হবে 6 অণু জল। 6খানা অক্সিজেন আছে, তাহলে সাইড প্রোডাক্ট 6 অণু জল।
এর একটা নাম আছে, এর একটা ডাক নাম আছে, ডাক নাম হচ্ছে ইউরোট্রপিন। ইউরোট্রপিন। এরই আর এক নাম কি বললাম, হেক্সা মিথিলিন টেট্রামিন। টেট্রামিন। তার মানে এই যৌগটার দুটো নাম, একটা হচ্ছে ইউরোট্রপিন বা হেক্সামিথিলিন টেট্রামিন। দেখো এই যৌগটাকে আমি স্ট্রাকচার ওয়াইজ যদি লিখি, সেটাও মজাদার স্ট্রাকচার। তো ঘাবড়াবে না, একদম সিম্পল বিষয়। এই যৌগটাকে আমি স্ট্রাকচার ওয়াইজ লিখছি এইভাবে, দেখো CH2, এইটা মানে এইটা N CH2 N N CH2, একটা চেইন তৈরি করলাম, 6 মেম্বার চেইন। তার CH2N অল্টারনেটিভলি আসে। নাইট্রোজেনের সাথে CH2 এর মাধ্যমে আরেকটা নাইট্রোজেন যুক্ত থাকে সেন্টারে। CH2 এর মাধ্যমে প্রত্যেকটা নাইট্রোজেন কানেক্টেড থাকে। দেখো এইটা আর এইটা দুজনেরই দেখো একই, CH2 ছটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়, চারটে নাইট্রোজেন আছে, একটা দুটো তিনটে চারটে। এই যৌগটাও যায়, এইটাও তাই। এইটাও কিন্তু ইউরোট্রপিনের স্ট্রাকচার। স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো এটা খুব নড়বড়ে স্ট্রাকচার, একটুখানি হিট পেলেই ভেঙে যায়, ভেঙেই অনেক অণু তৈরি করে, তার ফলে অণু বাড়লে পরে এন্ট্রপি বাড়ে। মানে সোজা কথায় এই ধরনের যৌগ খুব অস্থায়ী এবং এ খুব এক্সপ্লোসিভ, মানে বিস্ফোরণ ধর্মী। অ্যাকচুয়ালি RDX তৈরি করা হয় এটা দিয়ে। তোমরা জানো RDX হচ্ছে খুব শক্তিশালী বিস্ফোরক, সেটা এটা দিয়ে তৈরি হয়। তাই ইউরোট্রপিনের দুটো কাজ, এক নম্বর হচ্ছে RDX তৈরিতে ব্যবহার করা হয়, আর দ্বিতীয় হচ্ছে মূত্রনালী সংক্রমণজনিত রোগের চিকিৎসা এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই দুটো কাজ। এবার চলে আসি পরের প্রসঙ্গে। তাহলে আমরা জানলাম যে অ্যালডিহাইড গুলি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ইমিন তৈরি করে, কিন্তু এক্সেপশন ফর্মালডিহাইড, সে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ইমিন তৈরি করে না, তার পরিবর্তে হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন নামের একটা যৌগ তৈরি করে। এবার আমি পরের প্রসঙ্গে আসি। এবার চলে আসি 4 নম্বর বিক্রিয়া অ্যালডিহাইড কিটোনের, সেটা হচ্ছে NaHSO3 এর সাথে। NaHSO3 মানে জানো, এটা হচ্ছে সোডিয়াম বাইসালফাইড যৌগটার নাম। তাহলে সোডিয়াম বাইসালফাইডের সাথে বিক্রিয়া, সবাই এনি করবে, সোডিয়াম বাইসালফাইডের সাথে বিক্রিয়া। দেখো আমি একটা অ্যালডিহাইড নিলাম, CH3COOH, এটা হচ্ছে অ্যাসিড অ্যালডিহাইড, সবাই বুঝতে পারছো, CH3CH ও লিখেছি, অ্যাসিড অ্যালডিহাইড। তার সাথে বিক্রিয়া করাচ্ছ NaHSO3 এর, কি হবে আমি পরে দেখবো কি হবে, আগে মেকানিজমটা ভাবি। আমি বলেছি মেকানিজম ছাড়া কোনো কথা হবে না, মেকানিজম থেকে সব বুঝতে হবে। NaHSO3 সে তো আগে ভেঙে যাবে, কিসে কিসে ভাঙবে জানো, Na+ আর HSO3-, তাই না? তাহলে Na+ তৈরি হবে আর HSO3- তৈরি হবে। সেই HSO3- কিন্তু আবার ভেঙে যায়, কিসে কিসে ভাঙে, H+ আর SO3-, SO3-, তার মানে আমি এইটাকে একবারে ভাঙবো, কিসে কিসে, Na+ প্লাস H+ প্লাস SO3-, ভাঙবো। কিছু কঠিন জিনিস লিখিনি, ঠিক আছে? আমার উদ্দেশ্য কেমিস্ট্রিটাকে যতটা সম্ভব সহজ করে ইন্টারেস্টিং করে তোলা তোমাদের সামনে। একদম চাপ নেবে না, যেটা হওয়ার সেটাই ভাববে। NaHSO3-র মধ্যে দুটো পজিটিভ পার্ট আছে, একটা আছে Na+, একটা H+, তাহলে দুটো প্লাস, আর SO3 তাহলে দুটো মাইনাস পাবে। এখন এই যে SO3-, পেলাম, এইটা এবার নিউক্লিওফাইল রূপে কাজ করবে, এইটা এখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে আমি এখানে লিখলাম, দেখো CH3COOH, তাকে এবার অ্যাটাক করবে এইটা, এটা বলতে SO3-, নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, মানে এইখানে অ্যাটাক করবে, পাই বন্ডটা ও এর মাথায় যাবে। তাহলে পাবো দেখো তো CH3CO- হলো, এখানে H ছিলই, আর এখানে আসলো দেখো SO3, একটা মাইনাস এখনো আছে, দুটো মাইনাস, দুটো অস্ত্র ছিল, তার মধ্যে একটা অস্ত্র ব্যবহার করেছে, এখনো একটা অস্ত্র আছে। এবার তার সাথে যুক্ত হওয়ার মতো আছে Na+ আছে, H+ আছে। এবার একটা মজাদার ঘটনা ঘটবে, হ্যাঁ, এই দুটো নেগেটিভ পার্টের সাথে দুজন যুক্ত হওয়ার আছে। কি কি আছে বলতো, এক আছে ক্যাটায়ন রূপে, এখানে কি আছে, Na+ আছে, H+ আছে। এবার কথা হচ্ছে কোনটা কার কাছে যাবে। কথা বলছি, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, কখনো ভুলবে না। যে বেশি অ্যাসিডিক, মানে যে বেশি আম্লিক, তার ধর্ম সবসময় H+ ছেড়ে দিয়ে
সল্ট তৈরি করা বা অ্যানায়ন তৈরি করা। তাহলে এখানে তুমি বিচার করো, ওইচ গ্রুপ মানে ওয়ের সাথে যদি এইচ থাকে ওইচ গ্রুপ, আর SO3 সাথে যদি এইচ থাকে তাহলে SO3H গ্রুপ। বলো তো এই দুটোর মধ্যে কে বেশি আম্লিক? অনেকে ঠিক গেস করেছো, SO3H টা হচ্ছে বেশি আম্লিক। তাহলে SO3H H+ ছেড়ে দিয়ে অ্যানায়ন তৈরি করবে বা সল্ট রূপে থাকবে, তাহলে H+ টা এর কাছে যাবে না, এর H+ ছেড়ে দিয়ে সল্ট রূপে থাকবে, মানে Na+ টা এর কাছে গিয়ে তৈরি হবে, দেখো CH3C, এইটা হবে SO3Na, আর হাইড্রোজেন তো ছিলই, আর এইচটা তাহলে কার কাছে গেল? ওইচ এর, ও এর কাছে এইচ গেল। লজিকটা বুঝতে পারলে? H+ আছে, Na+ আছে, কোনটা কার কাছে যাবে? নিয়মটা কি বললাম, যে বেশি আম্লিক হবে। দেখো SO3H আর OH এর মধ্যে, এখানে এটাকে তুমি SO3H ভাবো, OH ভাবো, তাহলে যে বেশি আম্লিক সে H+ ছেড়ে অ্যানায়ন তৈরি করতে চাইবে বা তার সল্ট তৈরি করতে চাইবে। তাহলে SO3H বেশি আম্লিক, সালফিউরিক অ্যাসিডের মধ্যে বেশি আম্লিক, তাহলে সে কখনোই হাইড্রোজেনকে ধরে রাখবে না, বলবে ভাই আমি তোকে H+ কে ছেড়ে দিয়ে আমি অ্যানায়ন হিসেবে থাকতে চাই। তাহলে ও SO3 নেগেটিভ থাকবে, তার সাথে Na+ জুড়ে গিয়ে SO3Na থাকবে, আর H+ টা বাধ্য হয়ে কার কাছে যাবে? OH এর কাছে। এই হচ্ছে তোমার, এই যৌগটাকে বলে বাইসালফাইড যুত যৌগ। ঠিক আছে, এইটাকে এখানে আমি এবার লিখতে যাচ্ছি। তাহলে এখানে কি লিখছি দেখো তো, CH3COH, এই হচ্ছে SO3Na, আর এখানে হাইড্রোজেন। ঠিক আছে, এত কিছু ঘটনা ঘটে, আর যদি তোমরা এত কিছু মনে না রাখতে চাও তাহলে মুখস্থ করবে, আর কি বলবো। কি ঘটলো সংক্ষেপে, SO3 2- অ্যাটাক করলো, ও এর মাথায় মাইনাস গেল, এর মাথায় একটা মাইনাস থাকলো, এবার H+ আর Na+ দুজন ক্যাটার মাধ্যমে আছে, যেহেতু SO3H বেশি আম্লিক, তাহলে ও এই প্রোটন ছেড়ে দিয়ে H+ ছেড়ে দিয়ে সল্ট রূপে থাকবে, তাই SO3Na তৈরি করলো, আর H+ টা OH এর কাছে যাবে। এই হচ্ছে ঘটনা। এইভাবে আমি পরের প্রসঙ্গে যাচ্ছি। পরেরটা হচ্ছে তোমার, এখানে যদি একই রকম ভাবে যদি কিটোন থাকতো, হ্যাঁ কিটোন থাকতো, আর মেকানিজম দেখাবো না, মনে করো এটা অ্যাসিটোন, হ্যাঁ CH অ্যাসিটোন, তাকে তুমি দিয়েছো ওই যৌগটা NaHSO3। তবে একটা কথা বলে, এই বিক্রিয়াগুলি হ্যাঁ উভমুখী বিক্রিয়া, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? এই বিক্রিয়াগুলি উভমুখী বিক্রিয়া, তার জন্য ইকুইলিব্রিয়াম পেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো, একে যদি NaHSO3 দেওয়া হয়, একই রকম ঘটবে, SO3 এখানে অ্যাটাক করবে, তাহলে পাবো কি দেখো তো, CH3C, এইখানে OH, এখানে তো CH3 ছিলই, একই রকম উপরটার মতো তৈরি হবে, নিচে SO3Na। তাহলে এইটা হচ্ছে, তোমরা লিখবে নিচে নাম, অ্যাসিটালডিহাইড বাইসালফাইড যুত যৌগ, আর এটা হচ্ছে কিটোন, আরো স্পেসিফিক অ্যাসিটোন বাইসালফাইড যুত যৌগ। এরা কিন্তু সবাই কেলাসাকার কঠিন পদার্থ, সুন্দর কেলাসাকার কঠিন পদার্থ, হ্যাঁ। তার মানে এদের সাথে বিক্রিয়া করালে পরে যেটা তৈরি হয়, কঠিন সুন্দর কেলাসাকার কঠিন পদার্থ তৈরি হয়, মনে থাকবে? তাহলে এবার তোমাকে একটু অন্য প্রসঙ্গে বলছি, এর উপযোগিতাটা কি? এখানে লিখলাম উপযোগিতা, ঠিক আছে? উপযোগিতাটা হলো এই, মনে করো অ্যালডিহাইড বা কিটোন অবিশুদ্ধ অবস্থায় আছে বা অন্য কারোর সাথে মিশে আছে, এখন তাদের মিশ্রণ থেকে বা ওই অবিশুদ্ধ অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালডিহাইড বা কিটোনটাকে বার করে নিয়ে আসতে হবে। তার জন্য কি করব, ওই অ্যালডিহাইড বা কিটোন আছে এমন মিশ্রণের মধ্যে আমি কি যোগ করবো, একটুখানি বাইসালফাইড, সোডিয়াম বাইসালফাইড অ্যাড করবো। করলে পরে যদি এখানে মনে করো অ্যালডিহাইড আছে, তার অ্যালডিহাইড ওই বাইসালফাইডের সাথে মিশে গিয়ে সুন্দর কেলাসাকার কঠিন পদার্থ তৈরি করবে দ্রবণের মধ্যে। এবার ওটাকে ছেঁকে পৃথক করব, ছেঁকে পৃথক করলে পরে জলটা এখানে চলে আসলো, এইখানে কিন্তু থেকে গেল কি বলতো, ওই অ্যালডিহাইড এই বাইসালফাইড যুত যৌগগুলো এইখানে থেকে যাবে। এবার ওইটাকে নিয়ে এসে অন্য একটা পাত্রে নিয়ে তার মধ্যে যদি একটু অ্যাসিড দাও, অ্যাসিড মানে মনে করো লৌহ HCl দিলে, লৌহ HCl দিলে পরে একটু অ্যাসিড দিয়ে একটু হিট করলে কিন্তু পুনরায় এরা আবার পুনরায় সেই অ্যালডিহাইড বা কিটোনে ফিরে আসে, এটা মাথায় রাখবে। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে বাইসালফাইড যুত যৌগগুলো তৈরি হলো, এরা তো কেলাসাকার কঠিন পদার্থ, এদেরকে যদি তুমি আবার একটু অ্যাসিড মিশিয়ে বা একটু ক্ষার মেশালেও হয়, লঘু অ্যাসিড বা লঘু ক্ষার মিশিয়ে একটু যদি হিট করো, তাহলে কিন্তু তারা পুনরায় তাদের সেই আগেকার কিটোন বা অ্যালডিহাইডে ফিরে যায়, ঠিক আছে? লঘু ডাইলুট, হ্যাঁ ডাইলুট লঘু, অবশ্যই লঘু অ্যাসিড বা লঘু ক্ষার মিশিয়ে হিট করলে পুনরায় সে আগের অ্যালডিহাইড বা কিটোনে ফিরে যায়। এই ধর্মটাকে কাজে লাগিয়ে কোনো একটা অ্যালডিহাইডকে বা কিটোনকে বিশুদ্ধ করা যায়, বা অন্য কোনো যৌগের মিশ্রণ থেকে ওইটাকে ফিরে পাওয়া যায়। কি করে বললাম যে অ্যালডিহাইড
আছে এরকম একটা মিশ্রণের মধ্যে NaHSO3 যোগ করলে পরে অ্যালডিহাইডটা এরকম কেলাসাকার কঠিন পদার্থ তৈরি করবে। এবার তার মধ্যে যদি তুমি পুনরায় ছেঁকে নিয়ে তার মধ্যে যদি ওই বাইসালফাইডের মধ্যে যদি একটুখানি অ্যাসিড যোগ করো, পুনরায় আমি সেই অ্যালডিহাইড বা কিটোনকে ফিরে পাবো। এই হচ্ছে আমার একটা বিক্রিয়া কমপ্লিট হলো। একইভাবে এরকম অনেক বিক্রিয়া আসতে পারে, তোমাকে এইভাবে বেনজালডেহাইডের সাথে বিক্রিয়া দেখাতে পারে। মনে করো বেনজালডেহাইড আছে, তাকে তুমি দিলে মনে করো হ্যাঁ NaHSO3, তাহলে বুঝতেই পারছো কি হবে, বেঞ্জিন বলা হয় COH, আর এখানে কি আসবে SO3Na, এখানে H, বাইসালফাইড যৌগ তৈরি হবে। ঠিক আছে, আর বললাম না, এটাও কিন্তু উভমুখী, এগুলো উভমুখী বিক্রিয়া। তবেই না এতে যদি আবার পুনরায় অ্যাসিড দাও, আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসবে। এবার চলে আসি পরের একটা বিক্রিয়া, সব ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, ডবল স্টার মেরে বলছি, সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে বিক্রিয়া। আমি অ্যালকোহলকে লিখলাম ROH, ROH এর সাথে বিক্রিয়া। এটা হচ্ছে 4 নম্বর বিক্রিয়া আছে আমাদের। আজকে 4 নম্বর না, আগের বিক্রিয়াগুলি মিশিয়ে 4 নম্বর বিক্রিয়া, অ্যালকোহলের সাথে বিক্রিয়া। খুব ভালো করে শুনবে, প্রথম থেকে দেখাচ্ছি। মনে করো তোমার কাছে একটা অ্যালডিহাইড আছে, CH3 COOH, তার মধ্যে কোনো একটা অ্যালকোহল দিলে, তুমি স্পেসিফিক একটা অ্যালকোহল ভাবো, মিথাইল অ্যালকোহল মনে করো CH3OH, এর মধ্যে দেবে শুষ্ক HCl গ্যাস, লঘু মানে ডাইলুট অবস্থায় নয় কিন্তু, HCl এর জলীয় দ্রবণ নয় কিন্তু, শুষ্ক HCl গ্যাসকে দেবে। দিলে পরে কি ঘটনা ঘটছে দেখো, এই অ্যালকোহলটাকে তুমি দুটো পার্টে ভাগ করবে মনে মনে। এইটা তাহলে নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট। এবার এই নেগেটিভ পার্টটাকে মনে করবে, ঠিক অ্যাকচুয়ালি এইভাবে মেকানিজমটা হয় না। এই নেগেটিভ পার্টকে এখানে অ্যাটাক করবে, পাই বলটা ও এর মাথায় যাবে। তাহলে এই ও এর মাথায় মাইনাস চার্জটা H কে ধরবে, তাহলে পাবো দেখো তো CH3C, হ্যাঁ এইটা হয়ে যাবে OH, আর এখানে চলে আসতো দেখো OCH3, আর এখানে হাইড্রোজেন ছিল। এই যৌগটাকে বলে হেমি অ্যাসিটাল। ঠিক তোমরা কিন্তু লিখবে, বাংলায় লিখতে পারো, অসুবিধা নেই, হেমি অ্যাসিটাল যৌগ তৈরি করে। আর এটা উভমুখী বিক্রিয়া কিন্তু। একে যদি আরে কোনো মিথাইল অ্যালকোহল দাও, বা যে কোনো অ্যালকোহল, মানে এই অ্যালকোহলটাই দিলে, ওই শুষ্ক HCl গ্যাসের উপস্থিতিতে, কিন্তু HCl গ্যাস এর উপস্থিতিতে, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড এখান থেকে OH আর এখান থেকে Hটা জল হিসেবে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে CH3টা এবার এখানে জুড়ে যাবে, তাহলে পাবো দেখো তো কি, খুব ইম্পর্টেন্ট কথা বললাম, জীবনে ভুলো না। দেখো এখানে CH ছিল, এখানে OCH3 আসলো, এখানে একটা OCH3 আসলো, এই যৌগটাকে বলে অ্যাসিটাল। তাহলে এখনো অ্যালকোহল দিলে হয় হেমিঅ্যাসিটাল, তারপরে হেমিঅ্যাসিটাল আর কোনো অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যাসিটাল যৌগ। এখানেও একটা কথা মনে রাখা দরকার, এই যে অ্যাসিটাল যৌগটা পেলাম, এরা কিন্তু শুষ্ক HCl গ্যাসের উপস্থিতিতে স্থায়ী। আর এদেরকে যদি তুমি একটু লঘু অ্যাসিড দাও, মানে মনে করো একে লঘু HCl দিয়ে একটু বিক্রিয়া করিয়েছো, তাহলে কিন্তু পুনরায় সেই আবার আগের অ্যালডিহাইডে ফিরে যাবে। তার মানে পুরো বিক্রিয়াটা শুষ্ক মাধ্যমে করতে হয়, মোটেই জলীয় দ্রবণে বা লিকুইড মিডিয়ামে করা হয় না। তাহলে একে যদি একটু উৎপন্ন অ্যাসিটালকে যদি একটুখানি অ্যাসিড দেওয়া হয়, লঘু মানে ডাইলুট অ্যাসিড, তরল অ্যাসিড দেওয়া হয়, তাহলে সে কিন্তু পুনরায় এই অ্যালডিহাইড ধাপে চলে যাবে। এখানে একটা কথা বলা ভালো যে এই ধরনের বিক্রিয়া শুধু অ্যালডিহাইড অংশ নেয়, কিটোনরা কিন্তু এই ধরনের বিক্রিয়া অংশ নেয় না। খুব ইম্পর্টেন্ট কথা বললাম, ঠিক আছে, মনে থাকা যাবে। এবার একটা কথা বলি, মনে করো এই অ্যালডিহাইডটা আছে, এর সাথে তুমি একটা বাইহাইড্রিক অ্যালকোহলের বিক্রিয়া করাচ্ছ বা ডাইহাইড্রিক অ্যালকোহলের বিক্রিয়া করাচ্ছ। যেমন ধরো এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, তাহলে 2 অণু অ্যালকোহল দরকার নেই, 1 অণু অ্যালকোহলই যথেষ্ট। কি বলে মাথায় ঢুকলো? যদি মনোহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে, যেমন ইথাইল অ্যালকোহল নিয়েছিলে বা মিথাইল অ্যালকোহল নিয়েছিলে আগের ধাপে, এর আগেরটাতে, তার পরিবর্তে যদি এরকম ডাইহাইড্রিক অ্যালকোহল নাও, তাহলে তোমার 2 অণু অ্যালকোহল ইজ নট নেসেসারি, 1 অণু অ্যালকোহলই এনাফ। এবং বিক্রিয়া অনুঘটক রূপে ব্যবহার করা হবে PTS, শুষ্ক HCl গ্যাস নয়, এখানে PTS নামের একটা যৌগ, প্যারাটোলুইন সালফোনেট, যার পুরো নাম। PTS কে অনুঘটক রূপে ব্যবহার করা হয়, তাহলে এইখান থেকে OH এই অংশটা বেরিয়ে চলে আসে জল রূপে, এবং পাবো দেখো একটা সাইক্লিক অ্যাসিটাল, মানে বৃত্তাকার অ্যাসিটাল পাবো। সব ইম্পর্টেন্ট, এই হচ্ছে এইভাবে একটা বৃত্তাকার অ্যাসিটাল পাবো, সাইক্লিক অ্যাসিটাল লিখলাম, সাইক্লিক অ্যাসিটাল তৈরি হবে। এবার একটা কথা বলি, কিটোন যদি নিতাম, তার সাথে এইভাবে অ্যালকোহলের কখনো বিক্রিয়া হয় না বলেছিলাম, মনোহাইড্রিক অ্যালকোহলের বিক্রিয়া হয় না বলেছিলাম।
মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে একমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া হয়। কিন্তু যদি আমি মনোহাইড্রিক অ্যালকোহল না নিয়ে ডাইহাইড্রিক অ্যালকোহল নিয়ে এরকম কিটোনের ক্ষেত্রে, তাহলে কিটোন কিন্তু এরকম অ্যালডিহাইডের মতো সাইক্লিক কিটাল তৈরি করে। কিরকম? তুমি মনে করো এই যৌগটা নিলে, অ্যাসিটোন নিলে, মানে CH3 CH3 ডবল বন্ড O। যেমন অ্যালডিহাইড নিয়েছিল তেমনি এখানে সাইক্লিক, যেমন অ্যালডিহাইড নিয়েছিল তেমন একটা কিটোন নিলে, অ্যাসিটোন নিলে, অ্যাসিটোনের সাথে এবার বিক্রিয়া করাচ্ছ তুমি এইরকম ইথিলিন গ্লাইকোলের, একইভাবে তুই PTS দিলে, তাহলে একইভাবে অ্যালডিহাইড যেমন হয়েছিল তেমনটাই হবে, এইখান থেকে জল বেরিয়ে আসবে। তাহলে দেখো যেটা তৈরি হবে সে ঠিক অ্যালডিহাইডের মতোই তৈরি হলো, সাইক্লিক কিটাল, এটাকে বলে কিটাল, কিটোন তাই এটাকে বলে সাইক্লিক কিটাল যৌগ। তাহলে কি দাঁড়ালো? কিটোনগুলি কিন্তু অ্যালকোহলের সাথে, মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে কোনো হেমিকিটাল বা কিটাল তৈরি করে না, কিন্তু বাইহাইড্রিক বা ডাইহাইড্রিক অ্যালকোহলের সাথে এরকম সাইক্লিক কিটাল তৈরি করে। এবার চলে এসে নতুন একটা বিষয়, সেটা হচ্ছে মনে করো এইরকম যে আমি অ্যাসিটাল, হেমিঅ্যাসিটাল বা অ্যাসিটাল যৌগ তৈরি করলাম, তার উপযোগিতা কোথায়? উপযোগিতাটা বলছি। দেখো মনে করো তোমাকে বললো এরকম একটা যৌগ আছে, সেখান থেকে তোমাকে রূপান্তরিত করতে বললো CH2OH CHOH CHO তে কনভার্ট করতে বললো। তুমি যদি একে বায়ার বিকারক দাও, বায়ার বিকারক মানে ক্ষারীয় KMnO4, KMnO4 ক্ষারীয়, মনে করো KOH মিশ্রিত KMnO4, তাহলে কিন্তু এখানে OH আসবে ঠিকই, কিন্তু CHO গ্রুপটা জারিত হবে। তাহলে নিয়ম হচ্ছে এইটাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করতে গেলে পরে কি করতে হয় দেখো, CH2CH CH, এই যে কথাগুলো বলছে এর যেই জন্য প্রোটেক্ট করতে হবে এই গ্রুপটাকে প্রোটেক্ট করবো, মানে CHO কে প্রোটেক্ট করবো কি করে? তুমি এর মধ্যে 2 অণু মিথানল দিয়ে দিলে মনে করো, ইন প্রেজেন্স অফ HCl গ্যাস। তাহলে এই গ্রুপটা কি তৈরি করবে? অ্যাসিটাল তৈরি করবে। কি হবে? CH2CH CH OCH3 OCH3 এরকম তৈরি হলো, বুঝতে পারলে? এবার মনে রাখবে, এবার তুমি যদি একে KMnO4 দাও, মানে বায়ার বিকারক দিচ্ছ KMnO4 KOH, মানে এটা বায়ার বিকারক শক্তিশালী জারক। তাহলে কিন্তু এইটা দিলে আবার কি হয়, এখান থেকে OH নেমে পড়ে, মানে গ্লাইকোল যৌগ তৈরি। এটা ক্লাস 11-এ পড়েছিলে তোমরা, বায়ার বিকারক দিলে পরে এইভাবে তৈরি হলো, কিন্তু এই গ্রুপটাতে কোনো কিছু হলো না, OCH3 এবার তৈরি হলো ঠিকই, কিন্তু এবার তাকে যদি তুমি আবার একটু লঘু অ্যাসিড মিশিয়ে হিট করো, ডাইলুট HCl দিয়ে হিট করো, তাহলে দেখো এইটা পুনরায় CHO তে কনভার্ট হবে, CH2OH CHOH CHO তে কনভার্ট হবে। তাহলে আমার এই গ্রুপটাকে প্রোটেক্ট করলাম এবং হেমি অ্যাসিটাল তৈরি করে দিয়ে, তারপরে ক্ষারীয় KMnO4 দিলে পরে সেই ডবল বন্ডটাকে OH আনলাম। আমি যদি প্রোটেক্ট না করতাম, তাহলে কিন্তু আগে যদি এইটাকে প্রোটেক্ট না করে যদি আমি KMnO4 দিতাম, তাহলে কিন্তু এই গ্রুপটাও জারিত হয়ে যেত। তাহলে আমার কাজ হচ্ছে এটাকে প্রোটেক্ট করে বিক্রিয়াটা করা। আজকে এই পর্যন্ত।